আসসালামু আলাইকুম। অস্ট্রেলিয়ার সঙ্গে ওয়ানডে সিরিজে সৌম্য সরকার এবং তানজিদ হাসান তামিম জুটিটাকেও দেখার প্রয়োজনীয়তা আমি অনুভব করছি। সাইফ হাসানকে তো আর ১৫ জনের স্কোয়াড থেকে বাদ দিয়ে দেওয়া হচ্ছে না, তিনিও স্কোয়াডের সঙ্গেই থাকবেন। তবে ব্যাক টু ব্যাক ৬টা ম্যাচ কিন্তু তানজিদ তামিম এবং সাইফ হাসান জুটি খেলেছে এবং সেই জায়গাটাতে সাইফ হাসান একটা ম্যাচে নিউজিল্যান্ডের এগেনস্টে প্রথম ওয়ানডে ম্যাচে 50 মারা ছাড়া বাকি ম্যাচগুলোতে কিন্তু সাইফ হাসানকে ওরকমভাবে সেটেল হতে দেখা যায় নাই। এখন টিম ম্যানেজমেন্ট একটা ব্যাপারে কিন্তু ক্ল্যারিফাই করেছে, তা হচ্ছে কোনো একটা প্লেয়ারকে বাদ দেওয়ার আগে তাকে পর্যাপ্ত পরিমাণের সুযোগ তারা দিতে চান। সেটা অবশ্যই একটা নোবেল থটের জায়গা টিম ম্যানেজমেন্টের এবং একটা ধন্যবাদ বা প্রশংসা পাওয়ার মতো একটা জায়গা। কিন্তু সত্যি কথা বলতে ওয়ানডে ওয়ার্ল্ড কাপটাকে চিন্তা করে যখন বাংলাদেশ আসলে তাদের লাইন আপটাকে বা বেস্ট 11টাকে বা কম্বিনেশনটাকে সাজাতে যাচ্ছে, তখন কিন্তু সৌম্য সরকার এবং তানজিদ তামিম জুটিটাকেও একটু পরখ করে দেখা খুব গুরুত্বপূর্ণ বলে আমি মনে করছি। যদিও ঠিক এই মুহূর্তের পার্সপেক্টিভে যদি চিন্তা করেন, নাইদার সাইফ হাসান নর সৌম্য সরকার কেউই কিন্তু প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে আসলে ওই রকমভাবে টাচে নাই বা ওই রকমভাবে রেগুলারলি রান করছেন না। সৌম্য সরকার গত বছর বেশ ভালো টাচে ছিলেন, এনসিএলে বেশ ভালো ব্যাটিং করেছিলেন। ওয়ানডেও যদি চিন্তা করি আমরা, সৌম্য সরকারের সর্বশেষ 5টা ওয়ানডের যদি আমরা তার রানগুলো খেয়াল করে দেখি, তাহলে বেশ ভালো ব্যাটিং তিনি করছিলেন। কিন্তু পরবর্তী সময় বিপিএল এর পরে সৌম্য সরকারকে একটু আউট অফ টাচ মনে হয়েছে। বিসিএল এর যে ফরম্যাটটা ছিল ওয়ানডে ফরম্যাটের, সেখানেও খানিকটা আউট অফ টাচ মনে হয়েছে। টিম ম্যানেজমেন্ট হয়তোবা সেই জায়গা থেকে তার উপর রিলাই করতে পারে নাই। কিন্তু সত্যি কথা বলতে সৌম্য সরকার এমন একজন প্লেয়ার যিনি আসলে ভেরি মাচ রেডি টু প্লে ইন্টারন্যাশনাল ক্রিকেট। মানে সৌম্য এমন একজন ব্যাটসম্যান যে ঘরোয়া ক্রিকেটে তিনি যে রানই করেন না কেন, সত্যি কথা বলতে আপনি তাকে আন্তর্জাতিক ক্রিকেটে যদি নামিয়ে দেন, সেখানে তিনি ইন্টারন্যাশনাল লেভেলের বোলারদেরকে ডিল করতে পারেন, তার মধ্যে সেই ক্যাপাবিলিটির জায়গাটা আছে। সো আমি এই জায়গাটা তিনজনের হেলদি কম্পিটিশনটাকে খুব সাপোর্ট করি। সাইফ হাসান তিনিও খুব প্রমিনেন্ট একজন ব্যাটসম্যান। এর আগে সৌম্যর সঙ্গে সাইফ একটা ১৭৫ ঊর্ধ্ব রানের জুটি করেছিলেন ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে। তানজিদ তামিম তো খুব ভালো টাচে আছেন এই মুহূর্তে, সেটা আমরা সবসময় দেখতে পাচ্ছি। আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয় যে এই অস্ট্রেলিয়া সিরিজে সৌম্য এবং তানজিদ তামিমের জুটিটাকেও কিন্তু দেখা গুরুত্বপূর্ণ বলে আমি মনে করছি। কারণ এর আগে আমরা দেখেছি ব্যাক টু ব্যাক 2টা সিরিজে সাইফ এবং তানজিদ তামিমকে কিন্তু সুযোগ দেওয়া হয়েছে জুটিটাকে। একটা ম্যাচ ব্যতীত সাইফ হাসানের কাছ থেকে কিন্তু রান দেখা যায় নাই। সো এই মুহূর্তে আমি যদি সত্যি কথা বলতে ডিজার্ভিং ক্যান্ডিডেটের কথা বলি, সৌম্য এবং তানজিদের এই জুটিটাকে আমার কাছে মনে হয় দেখা উচিত অস্ট্রেলিয়ার এই সিরিজে। সেটা প্রথম ম্যাচে ডেফিনেটলি সাইফ তানজিদ একটা সুযোগ ডিজার্ভ করতে পারেন, কিন্তু প্রথম ম্যাচের পরেও ওয়েদার সাইফ তানজিদ ভালো খেলুক বা না খেলুক, সৌম্য এবং তানজিদের জুটিটাকেও এক্সপেরিমেন্টালি দেখা উচিত বলে আমার কাছে মনে হয়। অনেকে হয়তো বা বলবেন যে দুটা লেফট হ্যান্ডেড কম্বিনেশন, লেফট হ্যান্ড রাইট হ্যান্ড কম্বিনেশনটা টিম ম্যানেজমেন্ট চিন্তা করতে পারে। হ্যাঁ, ডেফিনেটলি লেফট হ্যান্ড রাইট হ্যান্ড কম্বিনেশন একটা অ্যাডভান্টেজ প্রদান করে। কিন্তু আপনি যখন ওয়ানডে ক্রিকেট খেলছেন, নতুন বলে ওপেনিংয়ে তখন সার্কেলের বাইরে 2জন ফিল্ডার রয়েছে, এরকম একটা সিচুয়েশনে আসলে লেফট হ্যান্ড রাইট হ্যান্ড কম্বিনেশন খুব বেশি ম্যাটার করে না, বিশেষ করে যদি ব্যাটসম্যানরা একটু ভালো ফ্লোতে থাকেন। তানজিদ তামিম বা সৌম্য সরকার দুজনেরই কিন্তু ইন্টারন্যাশনাল লেভেলের বোলারদেরকে হ্যান্ডেল করার এক্সপিরিয়েন্স রয়েছে, দে আর ভেরি মাচ কেপেবল। আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয় যে এই জুটিটাকেও একটু দেখা দরকার। এখন সাইফ হাসানের প্রসঙ্গে যদি বলি, যে সাইফ হাসানের ক্ষেত্রে যে প্রবলেমটা আমরা বিশেষ করে ওয়ানডে ফরম্যাটটাতে দেখতে পাচ্ছিলাম, সেটা হচ্ছে 4 নাম্বার স্টাম্পের বলগুলোতে সাইফ হাসান আউট হয়ে যাচ্ছেন, বা 4 নাম্বার স্টাম্পের বলগুলোতে সাইফ হাসান ডিল করতে পারছিলেন না, বা বারংবার এই বলগুলোতে তিনি আউট হয়ে যাচ্ছেন। বিসিএল এর সময় আমরা দেখেছিলাম এই 4 নাম্বার স্টাম্পের বলগুলোতে সাইফ হাসান যথেষ্ট স্ট্রাগল করেছেন। এটার পেছনে যে কারণটা আমরা ডিকোড করে বের করেছিলাম, সেটা হচ্ছে বর্তমান সময় সাইফ হাসানের ব্যাটিং সেটআপের জায়গাটা খেয়াল করে দেখবেন। বর্তমান সময় সাইফ হাসান অনেক বেশি মাত্রায় বটম হ্যান্ড ডমিনেটেড ক্রিকেটটাকে খেলতে চাচ্ছেন। বটম হ্যান্ড ডমিনেটেড মানে আপনি দেখবেন যে তার এলবো এবং ফ্রন্ট শোল্ডারটা পয়েন্টিং টুয়ার্ডস মিড উইকেট। খেয়াল করে দেখেন, তার এলবো এবং ফ্রন্ট শোল্ডারটা পয়েন্টিং টুয়ার্ডস মিড উইকেট। এবং যে সমস্ত ব্যাটসম্যানরা এরকম বটম হ্যান্ড ডমিনেটেড এবং তাদের শোল্ডার এবং এলবোটা পয়েন্টিং টুয়ার্ডস মিড উইকেট, হ্যাঁ টি-20 ক্রিকেটের পার্সপেক্টিভে অবশ্যই ঠিক আছে, কারণ টি-20 ক্রিকেটের পার্সপেক্টিভে 4 নম্বর স্টাম্পের বল আপনি হুইপ করবেন লেগ সাইডে, অফের বল লেগে টেনে খেলবেন। কিন্তু ওয়ানডে ফরম্যাটটাতে তো সেটা আপনাকে পুশ করে সিঙ্গেল নিতে হবে বা আপনাকে ইনিংসটাকে লম্বা করতে হবে। সাইফ হাসান এই জায়গাটাতেই আসলে সত্যিকারের অর্থে পিছিয়ে যাচ্ছেন ওয়ানডে ফরম্যাটের জন্য। ইভেন আমি খুব অবাক হয়েছি, গত এশিয়া কাপে ইভেন টি-20 ফরম্যাটেও সাইফ যখন সফল হয়েছিলেন, আপনি যদি তখনকার ব্যাটিং সেটআপের সঙ্গে এখনকার ব্যাটিং সেটআপের একটা কম্পেয়ার করে দেখতে চান, তাহলে খেয়াল করে দেখবেন ওই সময়টাতে সাইফের ফ্রন্ট শোল্ডার এবং ফ্রন্ট এলবো কিন্তু পয়েন্টিং টুয়ার্ডস দ্য আম্পায়ার বা পয়েন্টিং টুয়ার্ডস দ্য বোলার, যেটা এই মুহূর্তে ইটস পয়েন্টিং টুয়ার্ডস দ্য মিড উইকেট রিজন। হ্যাঁ, সাইফ এই সেটআপের পরিবর্তনটা আনতে পারেন টি-20 ক্রিকেটে আরও প্রমিনেন্ট ব্যাটিং করার জন্য, আরও অনেক বেশি মাত্রায় বটম হ্যান্ড ডমিনেটেডভাবে টি-20 ক্রিকেটের শটের রেঞ্জ বাড়ানোর জন্য, বিশেষ করে লেগ সাইডে।
তবে এটা ওয়ানডে ক্রিকেটের সঙ্গে পুরোপুরি সাংঘর্ষিক। ওয়ানডে ক্রিকেটে আসলে বিষয়টা ঠিকঠাক মতো যায় না। আই রিয়েলি হোপ যে বাংলাদেশ টিমের কোচিং স্টাফে সালাউদ্দিন স্যার তো এখন নাই, বাট আশরাফুল ভাই আছেন। আশরাফুল ভাই ডেফিনেটলি তার কাজগুলো করছেন এবং সেই কাজগুলো যে তিনি করছেন সেটার একটা রেজাল্ট কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই জায়গাটাতে। ন্যাশনাল টিমে আমরা নাজমুল শান্তর ক্ষেত্রে যদি চিন্তা করি যে গত 1 বছর আগেও বা ইভেন লাস্ট নিউজিল্যান্ড সিরিজের প্রথম ওয়ানডে পর্যন্ত আমরা যে প্রবলেমটা দেখছিলাম যে ইনকামিং বলগুলোতে নাজমুল শান্ত বারবার আউট হয়ে যাচ্ছেন, বোল্ড হচ্ছেন বা এলবিডব্লিউ হচ্ছেন, এর পেছনে যে টেকনিক্যাল কারণটা ছিল সেটা হচ্ছে শান্ত তার ওয়েটটাকে রাখছিলেন ব্যাকফুটের উপরে, ফ্রন্ট ফুটে ওয়েট ট্রান্সফারটা করতে পারছিলেন না। এখন যদি খেয়াল করে দেখেন আমরা পরবর্তী সময় কিন্তু দেখেছি যে একদম ফ্রিকুয়েন্ট একটা পরিবর্তন হয়েছে। শান্তর ফরওয়ার্ড স্টেপটা, ফ্রন্ট ফুটে ওয়েট ট্রান্সফারটা খুব ভালো হচ্ছে, টো পজিশন ঠিক থাকছে, অর্থাৎ তিনি ইনিশিয়ালি যে ট্রিগার মুভমেন্টের পর পুরো ওয়েটটা একেবারে ব্যাক লেগের উপর রাখছেন না, একটা ওয়েট ডিস্ট্রিবিউশন করে সামনের দিকে তিনি ঝুঁকছেন, সামনের দিকে তার ওয়েট ট্রান্সফারটা খুব ভালো মতো করছেন, যে কারণে শান্ত কিন্তু পরবর্তী সময়ে ব্যাক করেছেন, যেটা আমরা দেখতে পেরেছি। আই রিয়েলি হোপ যে এই কাজটা সাইফ হাসানের এই মুহূর্তে ওয়ানডে ক্রিকেটে প্রমিনেন্ট হওয়ার জন্য যে কাজটা করা প্রয়োজন সেই কাজটা আশরাফুল ভাই সাইফ হাসানের সঙ্গে করবেন এবং বাংলাদেশ টিমের এই হেলদি কম্পিটিশনটা বজায় থাকবে। বাট ফর দিস পার্টিকুলার অস্ট্রেলিয়া সিরিজ অন্তত 2টা ম্যাচের জন্য হলেও আমি দেখতে চাই সৌম্য সরকার এবং তানজিদ তামিমের ওপেনিং জুটিটা। কমেন্ট বক্সে আপনাদের মন্তব্য মতামত জানতে চাই, লিখে পাঠাবেন।